হ্যালো আর ওয়েলকাম বন্ধুরা, সকলকে আবার স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউ ইংলিশ বিংলিশ উইথ স্বরূপ স্যারে। তা আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার সিরিজের নট শিপ ক্লাস 9-এর যে কবিতাটি অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা সেটি দেখে নিতে পারো। সেই কবিতাটির সম্পূর্ণ লাইন টু লাইন অ্যানালাইসিস আমার সেই ভিডিওতে আছে, এবং আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কবিতাটির টেক্সচুয়াল কোয়েশ্চেন এবং আনসার। তা শুরু করছি কথা না বাড়িয়ে, আজকের বিষয় চলো স্টার্ট করি। তো তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ইতিমধ্যে চলে এসেছে তোমাদের সামনে দ্য নট শিপ কবিতাটির এক্সারসাইজ 1। কি বলা আছে এতে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ নিচে দেওয়া বিকল্পগুলি থেকে বেছে নিয়ে সঠিক উত্তরে রাইট দিতে হবে। তো সঠিক উত্তর কিভাবে বার করছি দেখো। প্রথম, দ্য নাম্বার অফ শিপস সেইলিং বাই ওয়াজ, যতগুলো শিপ জাহাজে যা কথা বলা হচ্ছে, কতগুলো শিপ বা জাহাজ তারা যাত্রা শুরু করেছিল। তা যারা কবিতাটি পড়েছো তারা উত্তর দিতে পারবে, যারা কবিতাটি পড়নি আমার প্লে লিস্টে গিয়ে দেখে নাও, সেখানে একবার দেখে নিলে সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেই দিতে পারবে। তো এখানে 3, 2, 5, 4 দেওয়া রয়েছে এবং সঠিক উত্তর হচ্ছে এ 3। নেক্সট 2 নাম্বার, দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ, বাতাস নিয়ে গিয়েছিল প্রথম জাহাজটিকে কোথায়? উত্তর এ বিগ কান্ট্রি, স্মল কান্ট্রি, রিচ কান্ট্রি অথবা ডিস্ট্যান্ট কান্ট্রি। সঠিক উত্তর তোমাদের সামনে এসেছে রিচ কান্ট্রি, একটি ধনী দেশে নিয়ে গিয়েছিল। এবার কোয়েশ্চেন নাম্বার 3 তোমাদের সামনে বলা হয়েছে, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য, দ্বিতীয় জাহাজটি কোথায় গিয়েছিল, কোন দিকে? ওয়েস্ট, ইস্ট, নর্থ না সাউথ, চার দিকের মধ্যে কোন দিকে? সঠিক উত্তর ওয়েস্ট, দ্বিতীয় জাহাজটি ওয়েস্টের দিকে গিয়েছিল। তারপর আনসার, দ্য ডেকস অফ দ্য থার্ড শিপ শোন, তৃতীয় জাহাজটি যে ডেক মানে যে পাটাতন, সেটা চকচক করছিল কিসের দ্বারা? ব্রাইটলি, ফ্রস্টিলি, ক্লিয়ারলি, ডিমলি। তো সঠিক উত্তর হচ্ছে ফ্রস্টিলি, তুষার পড়ে আচ্ছন্ন হয়েছিল, সেই তুষারের মতো চকচক করছিল এটি। নেক্সট 5 নাম্বার, দ্য নর্দার্ন স্কাই রোজ ওভার দ্য, নর্দার্ন স্কাই অর্থাৎ উত্তরের যে আকাশ সেটা উঠেছিল ওপরে, কীরকম? বলেছে আনফ্রুটফুল সি এর ওপরে না কাইন্ড সি এর ওপরে, স্ট্রং সি, কাম সি। কোন ধরনের জাহাজের সমুদ্রের বর্ণনা চেয়েছে, কোন ধরনের সমুদ্রের উপরে এই নর্দার্ন স্কাই ছিল, অর্থাৎ সমুদ্রের বর্ণনাটাই আমাদের দিতে হবে। তো সমুদ্রের দ্বারা ছিল, কবিতাটা পড়লেই বুঝবে, আনফ্রুটফুল সি। এই কোশ্চেনগুলো ভালোভাবে উত্তর দিতে গেলে কবিতাটি জানা খুবই আবশ্যক, কবিতার লাইন টু লাইন জানা পড়া খুব আবশ্যক। তো এই বারবার করে বলছি, ভিডিওটি এর আগেরটি দেখে নাও, সব এগুলো বুঝবে যে আমি কি করে উত্তর দিচ্ছি। দ্য থার্ড শিপ ওয়াজ রিচড ফর এ, থার্ড শিপ সজ্জিত হয়েছিল কিসের জন্য? উত্তর লং জার্নি, শর্ট জার্নি, স্লো জার্নি বা কুইক জার্নি। চারটির মধ্যে সঠিক উত্তর এ লং জার্নি। তাহলে এভাবে আমাদের এক্সারসাইজ 1 শেষ করলাম। এবার এক্সারসাইজ 2, তোমরা যারা দেখছো তারা সঠিক উত্তরগুলো লিখেও নিতে পারো, দাগিয়ে নিতে পারো খাতা কলমে, অথবা স্ক্রিনশট করে রেখে নিতে পারো এক্ষুনি। পরে এ নাম্বার এক্সারসাইজ 2 এর প্রশ্ন, এখানে বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে 25টি শব্দের মধ্যে। তো প্রথম প্রশ্ন, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ, বাতাস কি করে দ্বিতীয় জাহাজটিতে? উত্তর দ্য উইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট, অর্থাৎ দ্বিতীয় জাহাজটিকে বাতাস, বিস্ট মানে হচ্ছে বন্য পশু বা হিংস্র প্রাণী, তো সেই বন্য হিংস্র প্রাণী বা পশুর মতো তাড়া করছে। টু অ্যাঙ্কার ইট ইন ক্যাপটিভিটি, এবং জাহাজটি গিয়ে কোথায় অ্যাঙ্কার বা নোঙ্গর করে, অর্থাৎ স্থান পায়, আটকে যায় কোথায়? ক্যাপটিভিটি, একটি নির্জন জায়গায়, নির্জন স্থানে। এটা হয়েছিল দ্বিতীয় জাহাজের সাথে। এ নাম্বার গেল। এবার বি নাম্বার তোমাদের সামনে। বি নাম্বারের প্রশ্নটি হচ্ছে, গিভ এনি 2 points of difference between the journey of the third ship and the other 2 ship,
অর্থাৎ তৃতীয় জাহাজটি যে যাত্রা তার সাথে বাকি যে দুটো জাহাজের যাত্রা তফাৎ কোথায়, সেখানে দুটো পয়েন্ট অন্তত তোমাদেরকে বলতে বলা হয়েছে। তো প্রথম দেখো, দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিপ ওয়্যার ড্রাইভেন বাই দ্য উইন্ড টু দেয়ার ডেস্টিনেশনস অ্যান্ড কেম ব্যাক। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় জাহাজটি তারা যে যাত্রা করেছিল সেখানে উইন্ড বাতাসে প্রবল প্রভাব ছিল দুটোর ক্ষেত্রেই, এবং তারা তাদের যে গন্তব্যস্থল সেখানে গিয়ে ফিরেও এসেছিল। কেউ খুশিতে বা কেউ অখুশিতে হোক, কেউ খুব স্মুথলি এসেছিল প্রথম জাহাজটি, দ্বিতীয় জাহাজে অসুবিধা হয়েছিল, কিন্তু দুজনেই তাদের গন্তব্যস্থল গিয়ে আবার পুনরায় যেখান থেকে শুরু করেছিল সেই জায়গায় ফিরে এসেছিল। আর থার্ড শিপ কিন্তু বলছে বাট নো ব্রিথ, কোনো বাতাসের সাহায্য নেই, অফ উইন্ড কেম টু দ্য থার্ড শিপ অ্যান্ড ইট ডিড নট কাম ব্যাক, এবং এটা ফিরেও আসেনি। তাহলে দুটো পয়েন্ট কি হচ্ছে, প্রথম পয়েন্ট এখান থেকে যে উইন্ডের সাহায্য ফার্স্ট আর সেকেন্ড শিপ পেয়েছে, থার্ড শিপ পায়নি। আর দ্বিতীয় ডিফারেন্সটা কি, যে ওরা ফার্স্ট এবং সেকেন্ড শিপ তারা কাম ব্যাক করেছে, ফিরে এসেছে, কিন্তু থার্ড শিপ কাম ব্যাক করেনি। এই দুটো ডিফারেন্স এখানে আছে এই পয়েন্টে। তা এক্সারসাইজ 2 এখানে আমার শেষ হলো। এবার এক্সারসাইজ 3 গ্রামার ইন ইউজে চলছে। বলেছি কি দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস দিয়ে দাগ দেওয়া শব্দগুলি যে রয়েছে কোশ্চেনের মধ্যে তাদেরকে রিপ্লেস করতে হবে। ফ্রেজাল ভার্ব কোনগুলো তাই একটি লিস্ট তোমাদের সামনে চলে এসেছে, এগুলোই আছে, এগুলোর মধ্যে থেকে সঠিক বেছে নিতে হবে। তো এবার ফ্রেজাল ভার্বের কোশ্চেনটিও চলে এসেছে। এখানে দেখো আন্ডারলাইনে আছে এক জায়গায়, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। রিজেম্বলস মানে একই রকম দেখতে। তো এবার এখানে যেই ফ্রেজাল ভার্বের মানেটি রিজেম্বলসের মানের সঙ্গে মিলে যাবে, তা আমাদের সেখানে মাথায় রাখতে হবে যেই প্রশ্নে যেই দাগ দেওয়া শব্দটি আছে রিজেম্বলস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে আছে, অর্থাৎ আমার এটা গঠনটি কি আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেই অনুযায়ী আমাকে ওই নিচে যে ফ্রেজাল ভার্বের ভার্বটা রয়েছে তাকেও কিন্তু পরিবর্তন করেই বসাতে হবে। এবার এখানে এস যুক্ত আছে, তার মানে ওখানেও এস যুক্ত করে বসাতে হবে। তো এই টেন্সের ম্যাচিংটা করতে হবে, তারপরেই বসাতে হবে। তো এই অনুযায়ী মানে যদি আমি দেখি প্রত্যেকটির, তাহলে আমার কোনটি মানে এখানে রিজেম্বলস বা একরকম দেখতে, সেটা হচ্ছে টেক আফটার। তাহলে সেটা বসছে কি, দ্য চাইল্ড টেক্স আফটার। দেখো এখানে একটি ভার্ব এবং একটি প্রিপোজিশন রয়েছে, টেক এবং টেক হচ্ছে ভার্ব, আফটার হচ্ছে প্রিপোজিশন। তা প্রিপোজিশনের সাথে যুক্ত হয় না, যুক্ত হয় এস বাই এস বা ভার্বে যে চেঞ্জ সেটা কার সাথে হবে, প্রথমে যে ভার্ব রয়েছে তার সাথে। তাই এটি টেক্স হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো দ্বিতীয় উত্তরটি, দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি। তারা খুব দ্রুত সময়ে, খুব কাছাকাছি সময়েই একটি কি করেছে, ম্যাগাজিন বা পত্রিকা প্রকাশ করেছিল। পাবলিশড মানে এখানে প্রকাশ করেছিল। তো এখানে নিচে কোনটি মানে প্রকাশ করেছিল ভালো করে তাকিয়ে দেখে নাও, সেটি হচ্ছে ব্রিং আউট। তাহলে এই যে ম্যাচিং যদি করি এবার, ব্রিং প্রেজেন্ট টেন্স আর ওখানে রয়েছে পাবলিশড ইডি, অর্থাৎ পাস্ট টেন্স করতে হবে। তাহলে ব্রিং না বসে আমাকে বসাতে হবে ব্রট। ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট। তাহলে উত্তরটা চেঞ্জ হয়েছে, দে ব্রট আউট এ ম্যাগাজিন রিসেন্টলি। বোঝা গেল এটা? সি নাম্বার ঠিক এভাবেই করতে হবে, একই নিয়মে, একই ফ্রেজাল ভার্বগুলো দুটো বাদ হয়ে গেল। এখানে দেখবে যতগুলো প্রশ্ন থাকবে একটি এক্সট্রা করে ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে সব সময়ের জন্যই, এটা সব সময়ের জন্যই থাকে। তারপর মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। আমার মা আমাকে শিখিয়েছিল কাউকে ডিসরেসপেক্ট মানে অসম্মান, কাউকে অসম্মান করতে না। এইবার এখানে দেখো একটু জাস্ট খেয়াল রাখো, এমন কিছু বড় ব্যাপার না এটি। আমি যদি দাগের দিকে তাকাই তাহলে এটাই আমার মেন, কিন্তু এখানে সামনে আরেকটি ভার্ব রয়েছে টট, সেটি পাস্ট টেন্সে আছে। তাহলে আমি কি করবো এবার, কি পাস্ট টেন্স ব্যবহার করবো ডিসরেসপেক্টের জায়গায়। ডিসরেসপেক্ট মানে অসম্মান করা, অসম্মান করার অর্থটা এখানে মিলবে ফ্রেজাল ভার্বের মানেটা যদি পড়ে নাও তোমরা, তাহলে এটা মিলবে লুক ডাউন আপনের সাথে। তাই আমি কি করবো, লুক ডাউন আপন কি টট যেহেতু রয়েছে, মাদার টট, তাহলে আমি কি করব, এই জন্য কি আমি লুকড ডাউন আপন করব, এই যে টট পাস্ট টেন্স রয়েছে তার জন্য কি লুক ডাউন আপন করব? একেবারেই না, আমাকে মাথায় রাখতে হবে আমার কাছে কোন ভার্বের কাছে আন্ডারলাইন আছে এবং তার কি ফর্মটা আছে সেই ফর্মটাই আমরা ব্যবহার করব। তাহলে লুক ডাউন আপন এখানে কোনো কিছু নেই, না আইডি, না ইএস, না আইএনজি, না এনিথিং। সুতরাং এখানে যা আছে তাই ওই ভার্বটি ওই ফর্মটি বসবে, অর্থাৎ মাই মাদার টট মি নট টু লুক ডাউন আপন এনিওয়ান। ক্লিয়ার হয়েছে? ডি নাম্বার, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস। আমাদের অ্যাবলিশ করা মানে পরিত্যাগ করা, আমাদের পরিত্যাগ করা উচিত ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস। তাহলে এখানে কি আছে, অ্যাবলিশ,
এটাও মূল বেস ফর্মেই আছে, কোনো ইডি নেই, কোনো পাস্ট টেন্স নেই, কোনো আইএনজি নেই, কোনো এস বাই এস কিছু নেই। এবার অ্যাবলিশের সঙ্গে মানেটা শুধু আমাকে ম্যাচিং করতে হবে। অ্যাবলিশের মানেটা কী দাঁড়ায়? আমাদের যেগুলো হয়ে গেছে তার মধ্যে বাকি রয়েছে কি পুট আপ, রান আফটার আর গিভ আপ। তিনটের মধ্যে কোনটে দাঁড়াচ্ছে? তিনটের মধ্যে দাঁড়াচ্ছে গিভ আপ। তাহলে এবার সেটাই বসাবো, উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস। চারটে হয়ে গেল। 5 নম্বর এবার ফ্রেজাল ভার্ব আমাদের সামনে চলে এসেছে। এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার। একটি নতুন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কোচবিহারে স্থাপিত করা হয়েছে। বিল্ট শব্দটি এবার এখানে দেখো, ওয়াজ এবং বিল্ট, আসলে মূল শব্দটি হচ্ছে বিল্ড, BUILD। এই যে লাস্টে টি আছে, এই জায়গায় ডি থাকলে সেটা প্রেজেন্ট ফর্মে, কিন্তু টি মানে এটা পাস্ট ফর্মে রয়েছে। তাহলে এবার যেটার মানে হচ্ছে বিল্ড মানে স্থাপিত করা, সেই স্থাপিত করা মানেটা বের করে আমাকে পাস্ট টেন্স করতে হবে। তা স্থাপিত করা ইংরেজি এখানে রয়েছে আমার হাতে দুটো, বাকি একটি সেট আপ, একটি রান আফটার। তা কোনটা মানে স্থাপিত? সেটা হচ্ছে সেট আপ। সেট আপকে এবার চেঞ্জ করবো। তা সেটের পাস্ট টেন্স কি? সেটের পাস্ট টেন্স খুব ইন্টারেস্টিং, কোনো চেঞ্জ হয় না। সেট, পুট, কাট এই ধরনের শব্দগুলোর পাস্ট টেন্সেও ফর্মটা একই, চেঞ্জ হয় না। তাই এখানে তাই বসেছে। তার মানে এই নয় যে সেট এখানে প্রেজেন্ট টেন্স বসেছে, সেটের পাস্ট টেন্সও সেট, প্রেজেন্ট টেন্সও সেট, ব্যবহার অনুযায়ী। তো এখানে যেহেতু ওয়াজের সাথে বসেছে তাই এটাকে আমি পাস্ট টেন্স বলবো। এবার এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ অ্যাট কুচবিহার। ক্লিয়ার হলো? এটাও শেষ হলো ফ্রেজাল ভার্বস। এবারে তোমাদের কাছে এসেছে এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড। যেরকম বলা আছে সেরকমটাই করতে হবে। প্রথম, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। মানুষটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে বলেছে রিরাইট ইউজিং টু। টু শব্দটিকে ব্যবহার করে এখানে লিখতে হবে। এই টু মানে খুব। এবার এটি নেগেটিভ সেন্সে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে যে নাবাচক যে শব্দগুলো আছে সেগুলো বাদ দিয়ে সেখানে আমি টুকে বসাবো। নাবাচক কি করতে পারছে দেখো, কোন ভার্বটার সাথে নাবাচক আছে আমি ভালো করে তাকিয়ে দেখো। কুড নট ওয়াক, অর্থাৎ ওয়াক, ওয়াক কাজটার সাথে নাবাচক আছে, তাহলে আমি টু বসাবো কার সাথে? সেটার সাথে, ঠিক আছে। এবং কি দ্য ম্যান ওয়াজ সো উইক, এই যে খেয়াল রাখো, এটাকে মাথায় রাখতে হবে যে এই কাজটা তো করতে পারছে না। কেন? কারণ কি, যে সো, এটা খুঁজতে হবে প্রথম। এই জায়গাটা আমার এই টুটা রিপ্লেস করে সো এর জায়গায়, ঠিক আছে। আর বাদ বাকি যে অংশটা রয়েছে, এবার এদেরকে কে রিপ্লেস করে? এদেরকে রিপ্লেস করে টিও। এই টিও যখন ব্যবহার করব তখন একা ব্যবহার না করে এই টিও বসে এই সো এর জায়গায়, আর বাকি যার একটা কারণ থেকে যাবে, ভার্ব থেকে যাবে, যেটা বললাম, সেখানে বসবে TO2। তাহলে এই অনুযায়ী চেঞ্জ করলে কি হচ্ছে দেখো, দ্য ম্যান ওয়াজ টু উইক, সো এর জায়গায় রিপ্লেস করলো টু উইক। বাকি অংশটা সম্পূর্ণ রিপ্লেস করে দিল দ্যাট হি কুড নট, এই জায়গায় হলো TO2, তারপরে ওয়াক বসে গেল। ক্লিয়ার? এটা এরপরেরটা এসছে, তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস। তিতির ক্লাসের মধ্যে সব থেকে বেশি মেধাবী ছাত্রী। তো এবার এখানে আমাকে করতে কি বলেছে দেখো, রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে কোনটা? এই যে শব্দগুলো রয়েছে, মোস্ট ইন্টেলিজেন্ট, এটা আছে কিসে? সুপারলেটিভ ডিগ্রি। মোস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট ইন্টেলিজেন্ট, সব থেকে বেশি ইন্টেলিজেন্ট। এবার একে আমাকে বলেছে পজিটিভ মানে হচ্ছে কি, এবার আমাকে ব্যবহার করতে হবে এমনভাবে যাতে আমি এই ইন্টেলিজেন্ট এর আগে মোস্ট না বসে শুধু ইন্টেলিজেন্ট ব্যবহার করতে হবে আমাকে, মোস্ট বা মোর ব্যবহার করা যাবে না। তো পজিটিভের গঠনে কী হয়, যখন এইটাকে চেঞ্জ করবে, এইটুকু জায়গা খেয়াল রাখো, মোস্ট ইন্টেলিজেন্ট, এই মোস্টকে বাদ দিয়ে তাহলে কী করা যায় পজিটিভে, এখানে অ্যাজ বা সো এবং পিছনে আর একটা অ্যাজ বসিয়ে লাইনটিকে আবার পরিবর্তন করতে হয় মানে অনুযায়ী, মানেটা যেন ঠিকই থাকে। তাহলে দেখো কী করে করা হয়েছে, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস ওয়ার অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। খুব কম ছাত্রই আছে ক্লাসে যায় যে তিতিরের মতো ইন্টেলিজেন্ট, ঠিক আছে। পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করা এই নিয়ম। তো এগুলো একদিনে বা একটা দেখে শেখানো সম্ভব নয়, এটার জন্য আমার ভিডিও থাকবে যেখানে ডিটেলস আলোচনা থাকবে, অনেকগুলো নিয়ম আছে, সেগুলো ফলো করার পরই এটা ক্লিয়ার হয়। আপাতত উত্তরগুলো দেখে রাখো। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেনিং হেভিলি। যেই সে বাড়িতে পৌঁছেছিল এটা খুব প্রবলভাবে বৃষ্টি হতে শুরু করেছিল। তো এবার এখানে কি আছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে আছে এবং এটাকে চেঞ্জ করতে বলেছে নেগেটিভ সেন্টেন্স, নাবাচক ঢোকাতে হবে আমাকে, ঠিক আছে। যেই মাত্র সে বাড়িতে পৌঁছলো সেই মাত্র বৃষ্টি খুব জোরে শুরু হয়েছিল। একে এভাবে বলতে পারি তাহলে না যুক্ত করে, যে তার বাড়িতে পৌঁছানোর
বাড়িতে না পৌঁছানোর আগে অবধি বৃষ্টিটা হয়নি। তো এইভাবে কী করবে, অ্যাজ সুনকে চেঞ্জ করে, এটা মাথায় রাখবে, এই ধরনের চেঞ্জে আমরা এই অ্যাজ সুন অ্যাজকে পরিবর্তন করে কি করতে পারি, নো সুনার দিয়ে শুরু করতে পারি। তাহলে এই যে নো বলে দিলাম, নেগেটিভ অলরেডি চেঞ্জ হয়ে গেল। এভাবে করা যায়, এগুলো নিয়ম আছে যেগুলো জানলে পরে খুব ইজিলি তোমরাও ধরে নিতে পারবে। নো সুনার হ্যাড হি রিচড, নো সুনার সাথে এই হ্যাড বসে টেন্স অনুযায়ী, পাস্ট টেন্স থাকলে হ্যাড, প্রেজেন্ট টেন্স থাকলে হ্যাভ। নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট স্টার্ট রেনিং, অর্থাৎ যখনই প্রথম কাজটা শেষ হচ্ছে, নো সুনার হ্যাড, এটা তো কমন বললাম যেহেতু পাস্ট টেন্স আছে এখানে, হ্যাড তারপরে সাবজেক্ট ভার্ব, নো সুনার হ্যাড হি রিচড হোম। এবার যে কাজটা শেষ হলো, এবার দ্বিতীয় কাজ বা দ্বিতীয় সেন্টেন্স বলার আগে আমাকে এইটাও ব্যবহার করতে হয়, দেন, এটাও কমন, তারপরে সেকেন্ড পোর্শনটা, ইট স্টার্টেড রেনিং। এভাবে এটি করা যায়। তো এবার ডি নাম্বার, ওয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, কেন নষ্ট হওয়া দুধের ওপরে কাদা। তো এখানে বলেছে চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইউ শুড নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে অ্যাসার্টিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটাকে তুলে দেওয়া হয়েছে, প্রশ্নবোধক বাক্য থেকে তুলে ফুল স্টপ যুক্ত এবং বর্ণনামূলক বাক্যে আনবো। কি করে দেখো, হোয়াই কেন বলেছে, কেন নষ্ট হওয়া দুধের ওপরে কাঁদবো, স্পিল্ড মিল্কের ওপরে কাঁদবো, তার মানে কি বোঝাতে চাচ্ছে, আমাকে কাঁদতে নাই করেছে, মানেটা ভালো করে যদি সেন্স বুঝি, সে কাঁদতে না করেছে তাই বলছে কেন কাঁদবো, কেন কাঁদবো মানে কাঁদার কোনো কারণ নেই, এটা বোঝাতে চেয়েছে। তাহলে আমি সেটাকে ধরে কাঁদবো না, সেটাকে বলা হচ্ছে, দেখো কাউকে না কাউকে তো কথা বলবে, তাই সাবজেক্ট এখানে ধরে নেওয়া হচ্ছে ইউ শুড নট ক্রাই, কাঁদা উচিত না তোমার ওভার স্পিল্ড মিল্ক, নষ্ট হওয়া দুধের উপরে। ক্লিয়ার হলো এটা আশা করি। তো এবার পরের অংশটাতে চলছি। পরের অংশ হচ্ছে তোমাদের জন্য এসছে ই নাম্বার, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্ত জলের চেয়ে বেশি মোটা। এটাকে করতে হবে কি, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমাদের এই যে সাহায্যকারী ভার্ব দিয়ে যেহেতু আছে, এটাকে চেঞ্জ করে সামনে আনতে হয়, সাবজেক্ট পিছনে নিয়ে আসতে হয়, এই কথাগুলো মাথায় রাখতে হবে এবং দেখো মানেটা ঠিক রাখার জন্য যদি বাইরে থেকে আরও কিছু আনতে হয় আনতে হবে। ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্ত জলের চেয়ে মোটা। তাহলে প্রশ্ন করছে রক্ত কি জলের চেয়ে মোটা না, তার মানে কি বোঝাতে চাইছি, মোটা উত্তরে আসছে, তাই এখানে দেখো নট লাগিয়ে বলেছে ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার। আমি যদি এখানে প্রশ্ন করতাম ইজ ব্লাড থিকার দ্যান ওয়াটার, তাহলে কিন্তু ভুল হতো, কারণ তখন আমি উত্তরটা জানি না, ব্লাড কি জলের চেয়ে মোটা, তাহলে উত্তরটা পাতলা হতে পারে, তাই না। তো প্রশ্নর মধ্যেই আমার উত্তর থাকবে, এমনভাবে প্রশ্ন করতে হবে, এখানে যেরকম আছে সেটাই বোঝাতে হবে। তারপরে আসছি এফ নাম্বার, হি টোল্ড এ লাই ইন্টেনশনালি, সে একটি মিথ্যা বলেছিল, ইন্টেনশন মানে ইচ্ছাকৃতভাবে। এবার এখানে আমাকে করতে বলেছি কি, রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ ইন্টেনশনালি, ইন্টেনশনালির নাউন ফর্ম ব্যবহার করে এটাকে আবার লিখতে হবে, এর ফর্ম হচ্ছে ইন্টেনশন নাউন ফর্মটা, ঠিক আছে। তো এবার দেখো কি করে করা হয়েছে, হি টোল্ড এ লাই উইথ ইন্টেনশন, অর্থাৎ এই যে আমার যে শব্দটা রয়েছে ইন্টেনশনালি, এটি একটি অ্যাডভার্ব, সে কীভাবে লাই বলেছিল, ইন্টেনশন সহকারে, অর্থাৎ ইচ্ছা সহকারে। তো এবার এখানে ইচ্ছা সহকারে এটাকেই ভেঙে দিলাম, সহকারে ইংরেজি ঢুকিয়ে দিয়ে উইথ এনে নিলাম, তাহলে সহকারে হয়ে গেল, আর ইচ্ছাটাকে শুধু রাখলাম ইচ্ছা ইন্টেনশন হিসেবে, তাহলে ক্লিয়ার, হি টোল্ড এ লাই উইথ ইন্টেনশন। এগুলো যত প্র্যাকটিস করবে তত দেখবে আয়ত্তে আসে, প্র্যাকটিসের উপরই সব। পরটা আছে রান ফাস্ট অর ইউ উইল বি লেট, তাড়াতাড়ি দৌড়াও অথবা তুমি দেরি করবে। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে এবার সেন্টেন্সটিকে ভাঙতে হবে, একটি মেন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ দুটো পার্টে টুকরো করতে হবে। এই যে অর আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে, এখান থেকে আলাদা করতে হবে দুই দিকে। তাহলে কি বলেছে দেখো, ইফ দিয়ে লিঙ্কার দিয়ে করতে হলো, ইফ ইউ ডু নট রান ফাস্ট, যদি তুমি তাড়াতাড়ি না দৌড়াও, ইউ উইল বি লেট, তাহলে তোমার দেরি হয়ে যাবে। ক্লিয়ার। তারপর এইচ, দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, রিপোর্টার খবরটিকে পাবলিক অর্থাৎ জনসমক্ষে এনেছে। এই করতে হবে কি, রিরাইট ইউজিং ভার্ব ফর্ম অফ পাবলিক, এই যে পাবলিক শব্দটি ভার্ব ফর্ম ব্যবহার করে করতে হবে, পাবলিসাইজড। উত্তর হচ্ছে দেখো, দ্য রিপোর্টার পাবলিসাইজড দ্য নিউজ, রিপোর্টার নিউজটিকে পাবলিসাইজড করেছে, পাবলিকের সামনে এনেছে। তা এই হলো তোমাদের এই পোর্শনটা শেষ আমার।
অর্থাৎ আজকের যে টেক্সচুয়ালগুলো ছিল, গ্রামার ছিল, সেগুলো সব কভার হয়ে গেল। এরপর রাইটিং স্কিল যেটা রয়েছে এই চ্যাপ্টারে, সেটার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিওটি আমার দেখতে হবে, সেখানে রাইটিং স্কিল দিয়ে দেবো, কারণ অলরেডি দেখতে পাচ্ছ ভিডিও বড় হয়ে যায় এবং ভালো করে বুঝতে গেলে সময় নিয়ে বোঝাতে হয়। রাইটিং স্কিল একটু সময় নিয়ে বোঝাবো সেখানেও। তার জন্য বলছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, লাইক বাটন টিপে দাও এবং বেল আইকনও টিপে দাও, যাতে যখনই ভিডিওটি দেবো তখন তোমাদের কাছে এর নোটিফিকেশনটিও পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।